মেয়েটা বিয়ে করে নাই, দেখলাম বোধহয় সোশ্যাল মিডিয়াতে। আমি তোমাকে বলেছি না, আমি হচ্ছে আগুন জ্বলে যাওয়া। দৌরত্বহীনভাবে চলছে জায়েদ খান। সবচেয়ে বেশি আমি তীর মারবো ইলিয়াস কাঞ্চন সাহেবের দিকে। এত সম্মানিত লোক, এইসব সবকিছু বলবো দোষী উনি। আইনের কথা বলে, সড়ক নিরাপদের কথা বলে, বাস্তব জীবনে কি হচ্ছে? জায়েদ খান এখন জাতিসংঘে যেতে হবে, কাঞ্চন ভাই এটা বলতে পারে? নায়ক মোদের জায়েদ ভাই যার কোনো ভক্ত নাই, আসলে কি মানে এগুলা আপনার বলার কি আছে? যারা ব্যাড কমেন্টস করে তুমি তাদের ছবিগুলো জুম করে দেখবা, গাল ভাঙ্গা চেহারা এরকম বিসি বিসি হয়ে আছে চেহারা। মানে এটা থাকে না, নিজেরা নিজেরা চালায় সমিতি, কি হয়েছে ট্র্যাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড, ওরকম নিজেরা নিজেরা করে নিচ্ছে সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মায়া নিবেদিত দ্য আরজে কিবরিয়া শোতে। ঈদের এই বিশেষ আয়োজনে আপনারা আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন নেক্সাস টেলিভিশনে। এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাবেন আমাদের সোশ্যাল মিডিয়া, নেক্সাসের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং একই সাথে আরজে কিবরিয়ার ফেসবুক পেজে। আর আজকে যে আমার সঙ্গে আছেন অতিথি হিসেবে, তাকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এক নামেই বাংলাদেশের মানুষ তাকে চেনেন। এবং তার আরেকটা বিশেষ পরিচয় আছে, সে হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যেটা আমরা শুরুতেই ইন্ট্রো দেওয়ার সময় বলছিলাম। এবং তিনি আপনাদের অত্যন্ত সুপরিচিত জায়েদ খান। চলুন তাকে আমরা আমন্ত্রণ জানাই। ভাই, প্রথমেই ওয়েলকাম জানাচ্ছি আমার শোতে আসার জন্য। ধন্যবাদ তোমাকেও। আমি অনেক হ্যাপি যে আমার ইউনিভার্সিটির ছোট ভাইয়ের সাথে আমি একসঙ্গে, এটা খুব কম মিরাকেল হয়েছে আমার, বাট অনেক মানে এটা আপনার আমার মনে পড়ে না কার সাথে বসেছি, বাট আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইয়ের সাথে বসেছি। রাইট, মানে আই ফিল গুড অ্যান্ড হ্যাপি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনারেল হিস্ট্রিতে পড়তেন? জেনারেল হিস্ট্রিতে 1999 সেশনের। আপনি আমার এক বছরের সিনিয়র। তো জায়েদ ভাই, একটা বিষয় আমি ভাই ভাই হিসেবে আলোচনা করবো পুরো অনুষ্ঠান জুড়ে। মানে আমার ব্যক্তিগত কিউরিওসিটিগুলোই হয়তো বা অনুষ্ঠানের সব জায়গাতে রিফ্লেক্ট করবে। সেটা হচ্ছে যে আপনি সব সময় আলোচনায় আছেন এবং লোকজন আপনাকে নিয়ে কথা বলতে পছন্দ করে। আপনার কি মনে হয় কারণটা কি আসলে? আমি কথা শুনতে পছন্দ করি, তাই তারা বলে। পৃথিবীতে কিছু মানুষ থাকে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে, আবার কিছু কিছু মানুষ অনেক কাজ করে আলোচনায় থাকে না। তো এটা মনে করি এটা ব্লেসড বিষয় আল্লাহ তাআলার। তোমাকে খারাপ বলুক ভালো বলুক, এক শ্রেণীতে তোমার খারাপ বলবে, কারণ মরা লাশেও তারা রিয়াক্ট দেয়, রিয়াক্ট দেয়। তুমি জানো এটা আমাদের কিছু বাঙালির চিরাচরিত স্বভাব। আপনার পরিবারের কথা শুনতে চাই, ছোটবেলার কথা শুনতে চাই। কীরকম পরিবার আপনার জন্ম হয়েছে, ফ্যামিলিতে কে কে আছে, এগুলো একটু শুনতে চাই। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মেছি। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। আমরা 3 ভাই 1 বোন। আমার মা রত্নগর্ভা গোল্ড মেডেল 2012-তে, যেটা আজাদ প্রকাশ সেটা দেয়। আমরা 4 ভাই বোনই ঢাকা ইউনিভার্সিটিকে অনার্স মাস্টার্স করেছি। আমি সবার ছোট। আমার বাবা মা গত হয়েছেন 2 বছর হলো। আমার বাবা মারা গেলেন, তার 1 বছরের মাথায় আমার মা মারা গেলেন। এখন 3 ভাই 1 বোন, আমি সবার ছোট। সবাই যার যার চাকরির ক্ষেত্রে সবাই আছে যার যার অবস্থানে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, এই চিন্তাটা মাথায় আসলো কবে থেকে? তোমার একটা সুন্দর কথা কিন্তু আমি নোট করেছি, তুমি নিলা। এটা হচ্ছে পোকা মাথায় ঢোকা। তো এই পোকা ঢুকেছে ছোটবেলার থেকেই। আচ্ছা, আছে না মানুষের, ধরো কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, পাইলট হতে চায়। আমার এই স্বপ্ন কখনোই আমি দেখিনি। আমি ওখানকার গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলাম। তো যখন 4 পিরিয়ড হতো, এরপর তো একটা ব্রেক হতো, আমরা বলতাম লেজার দেয় গ্রামের বরিশালের ভাষায়। তো এরপরে বাসায় এসে, আমাদের হোয়াইট ড্রেস ছিল, তো বাসায় এসে খাওয়া দাওয়া করে ঠিকই বের হয়ে যেতাম, জামাটা খুলে নিচের গেঞ্জি থাকতো, এটা দোকানে এক জায়গায় দোকানে রেখে আস্তে করে সিনেমা হলে ঢুকে যেতাম। ওই ফাঁকা, তখন তো টিকিট কাটার টাকা ছিল না, 10 টাকা বা 8 টাকা। ওই সামনে 3rd ক্লাসে বসে সিনেমা দেখতাম। এমন কোনো সিনেমা 8বার 10বার করে দেখিনি। ওকে। এবং যারা বিরতিতে বেরোয়, অনেকে বেরোয় চলে যেত, টিকিট ফেলে ওই টিকিট হাতে নিয়ে ঢুকতাম। ওকে। তো এই যে স্বপ্নটা আমার, এবং আমার পিরোজপুরের আমার যে একটা আমার স্কুলের পাশে একটা সিনেমা হল ছিল, জনতা সিনেমা হল, এখনও আছে। তো ওই মালিকের ছেলে আবার আমাদের সাথে পড়তো। তো আমি ওরা প্রতিদিন বাসার থেকে সাইকেলে নিয়ে আসতাম, ওর দিয়ে আসতাম। এটা আমার ডিউটি ছিল। বিনিময়ে আমি শুধু তার কাছ থেকে বলতাম যে আমাকে একটু বলে দিতে হবে, হলে আমি বিনা পয়সায় সিনেমা দেখবো। দ্যাট ওয়াজ মাই ড্রিম। ঈদে আমার পিরোজপুরে আমি স্টল দিতাম মোড়ে মোড়ে, ছোটোবেলা বন্ধুদের নিয়ে। কোমল পানীয় চিপস বিক্রি করতাম, যারা যেত জোর করে ধরিয়ে দিতাম। তো এই টাকাটা নিয়েই কোনো বন্ধুদের আগ্রহ ছিল না, ওরা সাইকেল ভাড়া করতো, ওরা কেউ নৌকা ভাড়া করতো। আমি ওই 3টা থেকে 6টা, 6টার থেকে 9টা আমার সিনেমা দেখতে হতো। ছোটোবেলার থেকেই সিনেমার পোকা, রিল, তখন তো রিল ছিল, ডিজিটাল ছিল না, এই রিলগুলো সংগ্রহ করতাম। ইভেন তুমি আরেকটা শুনলে অবাক হয়ে যাবা, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমি তো এসএসসির পরে আসছি, এবার ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি করেছি, এবার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম।
তো প্রথম দিন তো সবাই তুমি জানো, সবাই পরিচয় জানতে চায় স্যাররা। হ্যাঁ। স্যাররা এসে জিজ্ঞেস করছে, এবং আমাদের স্যার ছিল তখন ডক্টর আব্দুল মমিন চৌধুরী, মুনতাসির মামুন স্যার। তো তারা জিজ্ঞেস করছে ওরিয়েন্টেশন ক্লাসে 110 জন 20 জন ছিলাম, কে কি হবা? তো সবাই তারা স্বপ্ন বলে যাচ্ছে। স্যার আমি বিসিএস এএসপি হতে চাই, স্যার আমি সহকারী অ্যাসিস্ট্যান্ট জজ হতে চাই। সবাই যার যার মতো বলছে। আমার সিরিয়াল আসলে বোধ হয় 63 নম্বরে বা 64, সাইডের ঘরে মনে আছে। তা আমি দাঁড়ায় আমার নাম বললাম, ভালো নাম যেটা আমার জহিরুল হক, আমার সার্টিফিকেট। তখন তো জায়েদ খান নামটা আসেনি। স্যার আমি সিনেমার নায়ক হতে চাই। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি বুঝবা কিবরিয়া, হোয়াট এ সিচুয়েশন ইজ ওভার দেয়ার। হো করে হেসে হো করে সমস্ত ছেলে মেয়েরা, মানে এটা কি একটা বড় ভুল করে ফেলছি। মানে বাংলা সিনেমায় নায়ক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে, তার স্বপ্ন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মাটিতে আসছে। সারে না চশমাটা খুলে জামা দিয়ে মুছে আবার দিয়ে বললো যে সিনেমার নায়ক না। সারে পরবর্তী পরিচয় আর অনেকক্ষণ পরে গিয়েছে, আমার মনে আছে। তো এরপর থেকে স্যাররা যখন আসতো, ওই বিশেষ করে ওই স্যার আমার বলতো যে নায়ক আসছে নাকি নায়ক বলা হতো। এবং আমি যখন করিডোর থেকে হেঁটে যেতাম, আমার পাশে তো পলিটিক্যাল সায়েন্স, আমার এর পাশে ইংরেজি জার্নালিজম। হ্যাঁ। তো করিডোর থেকে হেঁটে যেতাম যখন, এটা পরে চাওয়ার হয়ে গেল, এই যে নায়ক যাচ্ছে। নায়ক যাচ্ছে। তা আমি আবার কি করতাম, বুট টুট পরে ব্যাগ পিছনে Okay. সবসময় ফিটফাট নায়কের মতো। ওকে। আমার ক্লাস দেরি লেট হয়ে যেত, যখন অনেক সময় আমি 7টার ক্লাস 9টার ক্লাস ধরতে পারতাম না, ওকে। দেরি হয়ে যেত। আমি থাকতাম তখন হলে উঠিনি, বাসায় থাকতাম মিরপুরে। ওখান থেকে বৈশাখী, আমার রুটে আবার বৈশাখী বাস। সেই বৈশাখী তোমার তো নিশ্চয়ই সব মনে আছে, হ্যাঁ, বৈশাখী বাসে ঝুলে ঝুলে। বৈশাখী বাসে ঝুলে ঝুলে আসতাম। আমি যখন আমার কাছে যখন আসতো তখন সব অলমোস্ট সিট ফুল, আমার ধরে আসতে হতো। তো এসে যখন নামতাম ক্লাস অনেকখানি শেষ। তো স্যাররা এটা নিয়ে খুব মজা করতো। তো দেখতে দেখতে যখন সবাই লাইব্রেরিতে নোট নিয়ে ব্যস্ত, আমি জহুরনগরের ছাত্র ছিলাম, ওই হলে ম্যাক্সিমাম থাকা হতো এফরামন হলে, এ পাশে তো আমার মহসিন হল, হ্যাঁ। ওখানে। বাট যখন ওরা সবাই ব্যস্ত, তখন আমি এফডিসির গেটে নায়ক নায়কে উকি দেওয়া নিয়ে ব্যস্ত। সিরিয়াসলি নোবডি নোজ দ্যাট। আমার একটা বন্ধু ছিল জিয়া, এফরামন হলের, ও জানতো, আমার একমাত্র সঙ্গী ছিল। এবং দারোয়ানের লাঠিপিটাও খেয়েছি আমি, কাদের ছিল তখন মশালা। তো বলতো যে 100 টাকা দিতে হবে। তখন আমার কাছে 100 টাকা মানে সোনার হরিণ। আমি দিতে চাইতাম 20 টাকা, কারণ আমার 500 টাকায় পুরা মাস চলতে হতো। না ভাই, কিন্তু এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি, ধরেন এই যে হো হো করে সবাই হেসে উঠলো, এটা হাসার পেছনে তো যুক্তিও আছে। কারণ বাংলাদেশের সিনেমার ওই সময়টাতে যে অবস্থা, বা এখনো যে অবস্থায় আছি আমরা, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা ছেলে আসলে ওই নায়ক হওয়ার স্বপ্নের জন্য সিনেমার এফডিসির গেটে গিয়ে উকি ঝুঁকি দিচ্ছে, সেটা আপনার কাছেও তো কেমন লাগার কথা না? লাগার কথা, কিন্তু আমার ভেতর থেকে আমার মনে হয়, আমার অনুভূতি বা আমার যে একটা মানুষ থাকে ভেতরের মানুষটা, সে ভেতরের মানুষটা বারবার আমাকে এখানে পাঠাচ্ছিল। আচ্ছা। কোনো দিকে তো চেষ্টা করলাম না। এরপর দেখো, তারপর বিসিএস দেওয়ার জন্য সবাই বিসিএস দিল। তুমি যদি আমার এক ব্যাচ জুনিয়র হবা, তুমি দেখো 27, 25-এর ম্যাক্সিমাম, তারপর 27, 28 তো আমাদেরই ক্লাসমেটের সব বিসিএস দিয়ে। কিন্তু তুমি বাসার থেকে বলছে, খুব মায়ের স্বপ্ন ছিল আমি একটা বিসিএস অফিসার হবো। আমি বিসিএস ফর্মই কিনিনি, পূরণও করিনি। তো তার আগে আপনি এফডিসিতে ইন করলেন কিভাবে, কার সাথে পরিচয়? আমি ওই যে নতুন মুখে অ্যাপ্লিকেশন করলাম লুকায় লুকায়। তার আগে আমি অ্যাড করেছিলাম না, ঢাকা মেসে পড়া অবস্থায় বিটল বিস্কুট খাইতে যাই বলা। হ্যাঁ। তো ওইটা আমি আনারই ছিলাম। আমার পিরোজপুরে কিছু বড় ভাইরা ছিল, মানে আসো আসো দাঁড় করে দিয়েছে। ইট ওয়াজ ব্লাস্ট, সুপার হিট। আমি ক্যাম্পাসে ঢুকলেই সবাই খাইতে খাইতে যায় বলে, একটা স্লোগান হয়ে গেল। তো এরপর আমি লুকিয়ে লুকিয়ে নতুন মুখে অ্যাপ্লিকেশন করলাম। ইত্তেফাকে তখন নতুন মুখের একটা আবেদন আসলো। আচ্ছা। তো এটা দিলাম, আমার এক বড় ভাই 500 টাকা দিলেন। তখন 500 টাকা আমার বাবা দিবে, মানে সিনেমায় আমি আসবো তো ভাবতেই পারছে না কেউ। মোর মিডল বাবা মা, বাবা হাজি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মিডল ক্লাস ছেলে যা হয়, মফস্বলের ছেলে আমি। তো আমি ওটা নিয়ে অ্যাপ্লিকেশন করলাম, মানে আই ওয়াজ স্টুড ফার্স্ট হলাম প্রায় 750, 650 ছেলে মেয়ের মধ্যে। তারপর কোনো সিনেমা নাই, কেউ দিচ্ছে না। তখন ওই সিনেমার অবস্থাটা তখন খুব খারাপ। তখন ওই অশ্লীলতার সময়টা, ওই সময়টার কথা বলছি, 2006-7 এই সময়। তখন একজন প্রযোজক আসলেন বাংলাদেশ, তখন বড় বড় সিনেমা করছিলেন, আমার স্বপ্ন তুমি, জন্ম, এর দুইটা ছবি বড় বড় করছিলেন। তো ওনার সাথে এফডিসিতে দেখে বললাম যে ভাই আমার বাড়ি পিরোজপুর। মানে ভাগ্য আনফর্চুনেটলি মানে হি ওয়াজ ফ্রম পিরোজপুর। ওকে। যখন সে শুনলো যে আমার বাড়ি পিরোজপুরে, তার সিঙ্গাপুর শামীম নামে তাকে চিনতো সবাই, সিঙ্গাপুরে, হি লিভস ইন সিঙ্গাপুর স্টিল, সিনেমা করার জন্য এসেছিলেন। তো যখন সিঙ্গাপুর মানে পিরোজপুরে বাড়ি, ওনার এলাকার লোকের প্রতি ভালোবাসা ছিল। উনি বললো তুমি কালকে অফিসে এসো। তো অফিসে আসলাম, মোহাম্মদ হান্নান ভাই প্রয়াত, তাকে ডাকলেন, বলে দেখেন তো ছেলেটা কি করা যায়। এই হান্নান ভাইকে স্ক্রিপ্ট নিয়ে বসতে হলো, তার বাড়ি ধারে নাচ প্র্যাকটিস করালো, ফাইট প্র্যাকটিস করানো শুরু করলো। এই ভালোবাসা ছবিতে প্রথম ব্রেক শুরু হলো। ওকে। কত সালে মুক্তি পেল? 2007। তো সেই যাত্রা আজ অবধি চলছে। কতগুলো ছবি করা হলো এখন পর্যন্ত? হিসাব করে 40-50 তো হয়ে গেছে। 40-50টা। একটা কথা মোটা দাগে সবাই বলে যে জায়েদ খান আসলে
এফডিসিতে যতটা বেশি ছবি করে পপুলার হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় পপুলার বিভিন্ন রকমের কাজকর্ম করে, এইটাকে আপনি ডিফেন্ড করবেন কিভাবে? এইটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে যে মানুষের সিনেমার সংখ্যাই তো এখন কম। আমরা এসছি খারাপ সময়। তুমি এখন যদি খুঁজে বেড়াও কোন নায়ক নায়িকার হাতে অনেক বেশি সিনেমা আছে, মধ্যে সিনেমা আমার কমার একটা কারণ ছিল। এখন আমার হাতে অনেক সিনেমা থাকতো, 6 বছর গ্যাপে মিনিমাম অনেক সিনেমা মিস হয়ে গেছে ডিউ টু সংগঠন করতে গিয়ে, হ্যাঁ, শিল্পী সমিতি করতে গিয়ে, মামলা হামলা, শিল্পীদের ভাগ্য উন্নয়ন করতে গিয়ে। গেলেন কেন এখানে? যাওয়ার প্রয়োজন আমি হলো না? ছোটবেলা থেকে আসলে সংগঠন করার লোক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন কিন্তু ছাত্র রাজনীতি করেছি আমি। মার শখ ছিল যে ছেলের বউ দেখবে, আপনার বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি এরকম, আপনি বলেছেনও। তো মা তো চলেই গেল, বিয়ে শাদী কবে করবেন? এই একই কোয়েশ্চেন তোমার এই নেক্সাসে আসার আগে এখানে বসাচ্ছিলাম যখন আমি তোমাদের কনফারেন্স রুমে, সেখানে দুজন এসে অফিসে জিজ্ঞেস করছিল, ভাই এটা জাতির প্রশ্ন। আমি বলার আগে বুঝে ফেলছি যে বিয়ে করবো কবে। আমি হ্যাঁ, প্রথম বাবা চেষ্টা করেছিলেন, হয়নি, বাবা চলে গেলেন, তার মাও চেষ্টা করেছিলেন। যে আসলে আমার এমন একটা প্রফেশনে মা যে জোর করে এনে কোনো মেয়েকে ধরা দিবে যে আমি দেখছি কথা দিছি তুমি করো, সেটা মা সাহস করেনি, বিকজ শুধু এই সবিজ অঙ্গনে আছি বলে। না, কিন্তু আপনি বলেছেন আপনি সংগঠন করতে গিয়ে এমনভাবে সংগঠনকে সময় দিয়েছেন যে আপনি বিয়ে করার সময় পাননি। আমি জানি না আপনি সত্য বলেছেন কি ট্রু, মিথ্যা। এটাও True, ট্রু। হ্যাঁ? মানে এটাও ট্রু। আমি বলেছিলাম আমার যখন নির্বাচনী প্রচারণা ছিল, আমি যা বলি কিবরিয়া ট্রুলি মিন করে বলি। মানে অন্তর থেকে বলেন? অন্তর থেকে বলি। কে কি মনে করলো কিছু যায় আসে না আমার। আচ্ছা, বিকজ আমি একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়ার ট্রাই করে শিখেছি আমার বই থেকে, মানে তুমি অনেক কিছু করতে গেলে, বলতে গেলে তোমাকে অনেক কিছু মানুষ টানবে, সমালোচনা করবে। এগুলো নিয়ে যদি তুমি ডিফাইন করতে থাকো, তুমি এর সামনের দিকে এগোতে পারবে না। ট্রু। বিকজ তুমি আমার যে কোনো ইন্টারভিউ পরেরটার সাথে পরেরটা মিলিয়ে দেখবে, আমি কোনোটাই বলিনি না আমি ওইটা বলেছিলাম, না আমি এটা বলিনি। তো কিছু মানুষ দেখবা কথার মধ্যে না, একটা ইন্টারভিউতে একটা কিছু বলে, পরেরটা আবার চেঞ্জ করে ফেলে। আমি এই সংগঠনটাকে এমন বেশি ভালোবেসে ফেলেছিলাম, ওর অবয়ব চেঞ্জ করে দিয়ে, যারা কোথায় পুরনো শিল্পী তাদেরকে একত্রিত করে, এফডিসি আবার সেই সিনিয়র শিল্পীদের এফডিসি মুখী করে, তারপর হচ্ছে গিয়ে সমস্ত যারা খারাপ সময় ছিল, এবং আমার পর সেকেন্ড টাইমে চলে আসলো করোনা। সেই করোনার সময় আমি এত অসহায় অসচ্ছল শিল্পীদের সহায়তা করেছি, আমাদের পুরো প্যানেল আমার সময় একটা বড় কাজ করেছি আমাদের এই কার্যকালের সময়, যে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট করেছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা কিন্তু জানাচ্ছি। ধরো এত মানুষ আবার অপছন্দের কারণে হলো কেন? আমি যদি ভুল না করে থাকি আপনি পরপর দুবার ইলেক্টেড, পরবর্তীবারও বোধহয় Elected। এটা নিয়ে আপনাদের মধ্যে এক ধরনের মামলা মামলা চলছে হয়েছে বা এখনো মামলা চলছে। চলমান। নিপুণ নাকি আপনি, সেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রল হয়েছে, আলোচনা সমালোচনা হয়েছে। আমি জানি না এটার রেজাল্ট কি বর্তমানে। তো এই যে পরবর্তীতে আমরা দেখলাম যে এরকম আন্দোলন হচ্ছে যে এফডিসি থেকে জায়েদ খানকে মুক্ত করো, বা এফডিসি থেকে জায়েদ খানের যাতে কোনো ইন্টারেস্ট না থাকে। কেন এরকম হলো? দুইবার আপনি বড় দায়িত্বে ছিলেন। দুইবার তো পুরো দায়িত্ব পালন করেছি। যদি আমি তোমাকে কি প্রথম প্রশ্নটা তোমার উত্তর দিই, যদি আমি দুইবার সফলতার সাথে দায়িত্ব পালন না করতে পারতাম, তাহলে তৃতীয়বার আমাকে শিল্পীরা ভোট দিয়ে নির্বাচিত করলো কেন? তোমাকে ফার্স্ট কোশ্চেন। এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদেশের মানুষ ভালো থাকবে কিনা এটা শেখ হাসিনার দায়িত্ব। ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ ভালো থাকবে কিনা এটা শেখ হাসিনার দায়িত্ব না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব না। আমি শিল্পীদের ভোটে ম্যান্ডেট পেয়েছি, শিল্পীরা ভালো আছে কিনা সেটার দায়িত্ব আমার। বাইরের অন্যান্য কিছু সংগঠন ছিল যারা আমার ভালো কাজকে ঈর্ষা হয়ে তারা দল পাকালো, বাইরের কিছু লোক এনে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়ালো। যদি আমি অসফল হতাম, তাহলে মনোহর হোসেন ডিপজল, মাসুম পারভেজ রুবেল, হি ওয়াজ অলসো ঢাকা ইউনিভার্সিটি, একটা ডিগনিটি আছে সে মাসুম পারভেজ রুবেলের। তারপর হচ্ছে রোজিনা, কিংবদন্তি তুমি জানো, অঞ্জনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, মৌসুমী, আলিরাজ, এবং আমার প্যানেলের সোহেল রানা প্রধান প্যানেলের। এরা আমার সাথে কেন তৃতীয়বার নির্বাচন করলো? তোমার কাছে আমি তোমার কোশ্চেনটা ছুড়ে দিলাম। কিন্তু এটা আপনার ক্যারিয়ারের দিক থেকে একটা বিগাল লস ছিল না? লাইক আমি যদি বলি যে আপনি ওখানে হিরো হতে গেছেন, অ্যাক্টর হতে গেছেন, সাংগঠনিক দায়িত্ব তো আপনি আরও অনেক পরেও হয়তো বা পালন করতে পারতেন, যেটা আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই এখন করতেছে। তো যে সময়টাতে আপনার আসলে অভিনয় করার কথা, সেই অভিনয়ে না গিয়ে, বা আপনার মার কথাও যদি বলি, যে সময়টা আপনার বিয়ে করার কথা, আপনি বিয়ে শাদী না করে সংগঠনের পিছনে সময় দিলেন, এবং এটা তো আসলে কি পাওয়া যাবে ওখান থেকে? পাওয়ার তো কিছুই নাই, তাহলে কেন দিলেন? ওই যে তোমাকে বললাম সংগঠনের প্রতি ভালোবাসা। 71 সালে তো মুক্তিযুদ্ধ অনেক হয়েছে, সবাইকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, সবাই কিন্তু পড়েনি। কেউ তার সংসার বাঁচিয়েছে, কেউ তার বউ বাচ্চাকে রেখে মায়া যেতে, আমি সেই লোকগুলোর কথা আমরা তো বলি না, বাট অনেকে তো যায়নি। বাট আবার কারোর নৈতিক দায়িত্ববোধ থেকে মনে হয়েছে আমার দেশের সাথে ঝাঁপিয়ে পড়া উচিত। এই দেশ মুক্ত না করতে পারলে আমাদের মা, আমাদের বোন, আমাদের দেশ বাঁচবে না। তো আমার তখন শিল্পী সমিতির একটা কি বলবো, একটা ত্রাহি অবস্থা থেকে আমার কাছে খুব খারাপ লেগেছে। এই সংগঠনকে তারা টেনে অনেক দূরে নেওয়া যায়, শিল্পীদের অনেক কিছু করা যায়, এবং সবাই একবারকে এখন স্বীকার করে জায়েদ খান যেটা করেছে এই শিল্পী সমিতিতে, নোবডি উইল ডু দ্যাট। এবং মিশাই বলেছে যে আমি 33 বছরের শিল্পী সমিতিতে, বাট জায়েদ, হি ওয়াজ দ্য সেক্রেটারি, ইয়েস 2 times, বাট হি টোল্ড ইজ ওপেনলি ইন ফ্রন্ট অফ অল ক্যামেরাস, জায়েদ ইজ দ্য বেস্ট সেক্রেটারি ইন এভার ইন অ্যাসোসিয়েশন। তো আমি ওই যে বললাম যে
কিছুই পাইনি, কিন্তু অনেক কাজ করেছি, লাস্টে দুর্নাম নিতে হয়েছে। এক্স্যাক্টলি, আমি সেটাই এদেশে বলছিলাম। তুমি অনেক ভালো কাজ করবা, যখন তুমি অনেক ভালো কাজ করে চূড়ায় চলে যাবা, তখন তুমি দিন দিন শেষে তোমার অনেক অভিযোগ নিয়ে ফিরতে হবে, তোমার অনেক অপবাদ নিয়ে ফিরতে হবে। আমিও তার বাইরে না, আমি জানতাম যে আই উড নো দ্যাট ইট উইল বি হ্যাপেন, বাট তারপরও আমি রেডি ছিলাম যে কাজ করব। বাট কিছু নোংরামি হয়ে, যদি আমি এই জেতার পরও কিছু নোংরামি না হতো, জোর করে আরেকটা মেয়ে এসে জোর করে বসার চেষ্টা না করতো, কিছু খারাপ লোকজন একত্রিত হয়ে, তাহলে এটা ইট ইজ গোয়িং গুড। আপনি মেয়ে বলেন, নিপুণকে বোঝাচ্ছেন। নিপুণকে বোঝাচ্ছি। Okay. এই মেয়েটি যদি পরাজিত হওয়ার পর মানে জোর করে না এভাবে বসতো, বলাটা ঠিক হবে কিনা এরকম টেলিভিশন আমি অনুষ্ঠানে? সবসময় বলি, বিকজ কারণ নিপুণ আপনার কো অ্যাক্ট্রেস। হতে পারে কো-অ্যাক্ট্রেস, বাট এই সমস্ত ধ্বংস হয়েছে মূর্খদের কারণে না, জ্ঞানী লোকের কথা না বলার কারণে। আমি যদি সত্যটা আজকে টিভির সামনে না বলি, তার মানুষ কি জানবে? কোয়ার্টিস্ট হিসেবে তার প্রতি আমার স্নেহ, শুভেচ্ছা সব আছে। শি ডিড এ ওয়ান মুভি উইথ মি, শি ওয়াজ মাই ক্যারেক্টার্স। বাট যে নোংরামিটা হয়েছে, যে একটা মানুষ নির্বাচিত হয়ে তার অধিকারকে হরণ করা হয়েছে, উনি একটা পেশি শক্তির কারণে জোর করে ওখানে বসে আছে, এবং শি ফেইল্ড। সে 21 জনকে একত্রিত করতে পারেনি আজ পর্যন্ত, সে সুচরিতাকে আনতে পারেনি, সে আজ পর্যন্ত সমিতিতে রুবেলকে আনতে পারেনি। তাহলে সেই সংগঠন করে কি লাভ? আমার সময় তো আমি 21 জনকে নিয়েই তো ছিলাম। তার মানে আপনি ওখান থেকে গিভ আপ করেছেন, আপনি মেনে নিয়েছেন নিপুণকে? আমি কেন মেনে নেব? না, এখনো গিভ আপ করেন নাই? কেস তো কোর্টে চলমান। ওকে। হাইকোর্ট বলেছে জায়েদ খান ইজ দ্য সেক্রেটারি, সেটাকে মহামান্য সুপ্রিম কোর্ট স্টে করেছে। ওকে। গোয়িং অন দ্য, এটা শুনানি হবে। সো এটা যদি আরো 5-6 বছর সময় লাগে বা এরকম, তারপরে দেখো আপনি দায়িত্ব পাইলেন, তারপর আপনি আবার দায়িত্ব পালন করবেন, সেটা করবো কিনা দায়িত্ব অন্য কথা। But আপনি মানে বাট আমি আমার জায়গা থেকে পরাজয় মানতে রাজি না। পরাজয় মানতে রাজি না, Justice বিকজ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি শিল্পীরা তোমাকে ম্যান্ডেট দিয়েছে, তুমি 2 ভোটে পাস, 2 লক্ষ ভোটে পাস। আমি তো ভোটে পাস করেছি, আমি 176 ভোট, নিপুণ পেয়েছে 163 ভোট, এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে। সে আপিল করে ও রায় মেনেও নিয়ে গিয়েছে। তার 5 দিন পরে দায়িত্ব পাওয়ার পরে যে একটা নীল নকশা, ষড়যন্ত্র, এটা খুব ঘৃণিত। শিল্পীর কাছ থেকে আশা করি। রাইট। আপনি মৌসুমী আপার কথা বলছিলেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন অভিনেত্রী। প্রথম পর্যায়ে আমরা দেখেছিলাম যে মৌসুমী আপার সাথে আপনার সম্পর্ক বোধহয় একটু দূরত্ব ছিল, পরবর্তী দেখলাম খুব ভালো সম্পর্ক হয়ে গেল। এরপরে পিস্তল বের করার মতো ঘটনা আমরা দেখলাম বোধহয় দীপজল ভাইয়ের অনুষ্ঠানে, ওনার মেয়ের অনুষ্ঠানে। তো এগুলো আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা? এটা শিল্পীদের নিয়ে রিউমার, নাথিং এলস। এটা শিল্পী কেন পিস্তল বের করবে? আর কেউ দেখলো না, উনি একাই দেখলেন। এটা এক ধরনের একটা গেম ছিল বানানো, কিন্তু পরে তো একদম সিনিয়র আর্টিস্ট দেখেন, তার প্রতি আজকেও রেসপেক্ট। তিনি কিন্তু অডিওতে সবকিছু ক্লিয়ার করে দিয়েছেন। জায়েদ ইজ লাইক মাই ইয়াঙ্গার ব্রাদার, হি রেসপেক্ট মি এ লট। আমি মৌসুমী আপনাকে নিয়ে ভালো কথা বলেছেন, জি। হ্যাঁ, ওপেন করে দিয়েছে। তারপরে দেখেন সব চুপ হয়ে গেছেন। এটা নিয়ে অনেক খেলতে চেয়েছিল কিন্তু অনেকে। এই যে নির্বাচনের যে লোকগুলো, যেগুলো বলছিলে তুমি, যে স্লোগান বা জায়েদের বিরুদ্ধে একটা ভালো একটা কিছু করা, মানে বাজে কিছু করা, এই লোকগুলোই তাকে খুব ভুল বুঝিয়ে সেটাকে অনেক কিছু করা। টিভি ওপেন ক্যামেরা, এখন তো তুমি কোথাও আঙুল তুলে কথা বলতে পারবে না, সাথে ভাইরাল হয়ে যায়। তো একটা বিয়ের অনুষ্ঠানে দিনের হাজার ক্যামেরা পিস্তল বেরোনো, কেউ দেখলো না, উনি একাই দেখলেন। এটা একটা মেকিং গেম ছিল আমাকে ছোট ছোট করা। শুধু তোমাকে যদি বলি, তুমি দেখো, আমাকে নির্বাচন আগে মার্ডার কেসের আসামি করার চেষ্টা করা হয়েছে। ওকে, যদি তুমি জেনে থাকো। আমি জানি না, আমি আপনি ফার্স্ট। তুমি অনেক জানো। আমাদের একটা নায়িকা ছিল শিমু, সে সামাও, ও ওনার হাজবেন্ড মারা গেল বা কিছু? হাজবেন্ড কিল করেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শি ওয়াজ কিল বাই হার হাজবেন্ড। ওকে ওকে। বাট সেখানে এই গ্রুপটাই গিয়ে বলেছে যে এটার সঙ্গে জায়েদ জড়িত, এবং তারা লিফলেট রেডি করে ফেলছিল, রাতে সকালে এসে মানববন্ধন করবে আমাকে অ্যারেস্টের জন্য। কেন ইমাজিন, একটা শিল্পী সমিতি নিয়ে 400-750 শিল্পী, তাকে সেখানে কত নোংরা রাজনীতি। আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ, রাতের মধ্যে সেটা ক্লু উদ্ঘাটন করতে পেরেছে। তারা তাদের বাসায় গিয়ে বলেছে তার বোনকে যে জায়েদের সাথে এফডিসির বাইরে তার কথা কাটাকাটি হয়েছে, তার জের ধরে জায়েদ এটা করেছে, অথচ তার সাথে আমার গত 2 বছরও দেখা হয়নি। তারা এফডিসির বাইরে বলে সেই কারণে, এফডিসিতে সহজেই ক্যামেরা, এফডিসিতে বললে তো দেখা যাবে না ফুটেজে। ভাই, এর থেকে বিসিএস করাটা ভালো ছিল না? অনেক। বাট এখানে পা দিয়ে কি পেয়েছি, তো তোমাকে বললাম, তোমাকে জিনিসগুলো ক্লিয়ার করে দিলাম যে কত বাজে হয়েছে আমার সাথে। আরেকটা বিষয় একটু আসতে চাই, দুজনেই খুব আলোচিত এখন, সমালোচিত দুটোই আমি বলবো। আমাদের শাকিব খানও তার ব্যক্তিগত জীবন নিয়ে, একই সাথে আপনিও আছেন সোশ্যাল মিডিয়ার জায়গাতে বলতে চাই। কিন্তু এই রকম আলোচনা সমালোচনার জায়গায় আসলে নাম্বার 1 আমরা কাকে বলবো? শাকিব খানকে বলবো না জায়েদ খানকে বলবো? না, সিনেমার দিক থেকে তো অবশ্যই শাকিব খান নাম্বার 1। এটা আপনিও মানেন? আমি মানি। যার জায়গাটা তাকে তাকে দিতে হবে, এটাই শিক্ষা। এটাই, আমি যে শিক্ষিত, আমি যে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েছি, এটা তার প্রমাণ। নিজে হনুকিরে কথা বলার মধ্যে আমি বিশ্বাসী না, বিকজ সিনেমার 10-12 বছর সিনেমা আগে আসছে, তিনি ভালো ভালো সিনেমা করেছে। আমি ব্যক্তিগত লাইফে যাব না, কারণ ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলতে রাজি না, বিকজ আমি শিল্পীদের মধ্যে নির্বাচিত স্টিল আমি নিজেকে মনে করি তাদের অভিভাবক। জি। তো আমি মনে করি তিনি পর্দায় আমার অনেক আগে এসেছেন, অনেক ভালো ভালো সিনেমা করেছেন, আমার সে অনেক বেশি জনপ্রিয়। তো তাকে নিয়ে তাকে আমার জায়গার চেয়ে এগিয়ে রাখবো, এটা আমার শিক্ষা।
আমার অবস্থান আমাকে বল। এই অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় আছি আমরা, অনেক কিছুই জানছি বা জেনেছি, সেটা সত্য উদ্ঘাটন করছি। ছোট্ট একটা বিরতির পর আপনার কাছে আবার ফিরবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো নেক্সাস টেলিভিশনে। আমার সঙ্গে আজকে অতিথি হয়ে আছেন জায়েদ খান, আপনাদের খুবই পরিচিত এবং প্রিয় মুখ। জায়েদ ভাই, আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু ফানি কিছু কোট দেখি অনেক সময়। সেটা হচ্ছে এরকম একটা কোটও আমরা পেলাম কিছুদিন আগে, নায়ক মোদের জায়েদ ভাই যার কোনো ভক্ত নাই। হ্যাঁ, এবং পাশাপাশি আপনিও ওটাকে কাউন্টার দেওয়ার জন্য আপনি আপনার নারী ভক্তদের নিয়ে কথা বলা শুরু করলেন, যে এরকম নারী ভক্ত আছে যে নাকি আপনার জন্য 5টা ছবির বাজেট দিয়ে দিবে আপনাকে, তারপর তাকে বিয়ে করতে হবে। আসলে কি মানে এগুলা আপনার বলার কি আছে? যারা ব্যাড কমেন্টস করে তুমি তাদের ছবিগুলো জুম করে দেখবা, গাল ভাঙ্গা চেহারা এরকম বিসি বিসি হয়ে আছে চেহারা, মানে ও গরু রাখে এরকম একটা লোক। ওর। ছোট করে বলছি না সবাইকে, মানে ডিউ টু রেসপেক্ট, ওর কোনো লেভেল নাই। তুমি এত সুন্দর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালবিঘাটের ছাত্র, তুমি কালকে তুমি দেখো তোমার লেখার নিচে অনেক সময় খুঁজে দেখো, হ্যাঁ আছে আছে অনেক। কত পণ্ডিত, মানে তোমাকে বোঝাচ্ছে, তুমি তোমার কথা শিখাচ্ছে এমএ পাস করার পরেও। ও যে শিখাচ্ছে ও নিশ্চয়ই এলাকায় হয় ফার্মেসির দোকানে বসে কিংবা ওই লোকাল মোবাইল সার্ভিসিং করে, ম্যাক্সিমাম আমি দেখছি। কিন্তু সিনেমার দর্শক তো এরাই আমাদের তো সবচেয়ে বড়। করুক না সমালোচনা, আমার কি যায় আসে? সমালোচনা যদি না থাকে সে মানুষ কি হবে? তুমি যখন সমালোচনা থাকবে তখন তুমি ঠিক পথে আছো। তোমার যখন সমালোচনা নাই তুমি কোথাও নাই। মরা মানুষ, মরা কুকুরকে কেউ লাথি মারে? কেউ মারে না। আর যে কাছে ফল নাই সে কাছে কেউ ঢিলো মারে না। ট্রু। তোমাকে নিয়ে তো আলোচনা করবে, তোমাকে নিয়ে ট্রল করবে, তোমাকে নিয়ে ঘুরে ফিরে। ইন্ডিয়া যখন দেখে কোনো শিল্পীকে নিয়ে কোনো আলোচনা, ওরা রাতে মদ টদকে গাড়ি টাড়ি উঠে দিয়ে পুরো কামার টাকা করে দেয়, ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। নায়িকের ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। সিনেমা না থাকবে, আলোচনা থাকতে চাই, আলোচনা থাকতে হবে তোমাকে। মানে আমার তুমি ফ্রেন্ড লিস্টে দেখলে দেখবা আমি যে কত হাজার মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না, এগুলো নর্মাল বিষয়। আমি এটা বলেছিলাম যে জায়েদ খানকে যে বাংলাদেশ হয় তা না, অনেকের হয়, বাট আমার মনে হয় একটু বেশি হয়। তারপর মনে করো যে ইনবক্স গেলে, যেটা বলেছি আমি কত দিন আগে, ইনবক্সে গেলে মাথা ঘুরাবে তোমার। কি অবস্থা? আমার একটা মেয়ে মেসেজ করেছে পরশুদিন যে আল্লাহ যদি আমাকে কিছু চুজ করতে দেয় আনডাউটলি আমি আপনাকে চুজ করবো, এমন মেসেজও। এবং তুমি দেখো আপনি কেন চুজ করছেন না এরকম একটা? না আমি চুজ করছি না, আমার তো চোখ ঘুরে চারোদিকে, আমার সৌন্দর্য প্রিয়তা ভালো লাগে। তোমাকে একটা রাজ বলি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করি, পাবলিক এডে আর আয়ারে সুন্দর সুন্দর মেয়ে পড়তো। তুমি তো জানো, তোমাকে সব মুখস্থ তোমার। আমি এদেরকে দেখতে যেতাম, শুধু সুন্দর মেয়ে দেখতে যেতাম, এবং কাছে যেতাম না, কারণ আমার পকেটে তখন 100 টাকা। ওরা গাড়িতে এসে নামতো, ও দেখে গেলে তো আগুন, চলে যেতাম। এখন যেটা আমি আগুন হয়ে গেছে। তো আমি ট্রুলি এগুলো আমি অবলীলায় বলি, আমার জীবনের সবকিছু আমি মানুষকে জানাতে চাই, বিকজ একটা শিল্পী পাবলিক প্রপার্টি, তার ব্যক্তি লাইফ না জানুক আমার, আমি কোথায় ঘুমাই, আমি কাকে পছন্দ করব, আমি কিভাবে আমার গার্লফ্রেন্ডের সাথে ডেট করি, এইকে আমি জানাবো না, এটা আমার একান্তই পার্সোনাল। কিন্তু এরকম জনপ্রিয় থাকতে থাকতে বিয়েটা করে ফেলা উচিত না? পরে জনপ্রিয়তা ভাটা সবসময় তো থাকে না। জনপ্রিয়তা ছাড়া ভাটা বিয়ে তো তুমি একটা করবা, তুমি জনপ্রিয়তা দেখে তোমার কি লাভ? জনপ্রিয়তার সময় তোমার অনেকেই বিয়ে করবে। আপনার তো এখন অপশন অনেক বেশি আছে। এখন অপশন বিয়ে, একটা মেয়ের সাথে কথা বললাম একটু বলি, তারপরে যখন দেখে আরেক মেয়ে আমার সাথে কথা বলে স্ট্যাটাস দিচ্ছে, হাই মাত্র জায়েদ খানের সাথে কথা বলে, আমাকে ব্লক করে দিচ্ছে। তো সব দিক তো টাক রাখা টাপ। তুমি তখন সাগরে ভাসছ, হাসতে হাসতে পিলু কভার বিক্রি হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম শান্তিনগরের একটা মেয়ে পিলু কভারে আমার ছবি নিয়ে ঘুমায়, সেইটা নিয়ে ট্রল হয়ে এখন পিলু কভার সমানে অনলাইনে বিক্রি হচ্ছে। আপনার ছবি দিয়ে, আমার ছবি দিয়ে, তুমি নিশ্চয়ই দেখেছো। এবং বলতেছে মেয়েদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি। স্বপ্ন ফারিয়া বোধহয় আপনাকে নিয়ে কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল। আমার সাথে অ্যাড নেম দেখিনি, মানুষ আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই স্ট্যাটাসের পরপরে দেখলাম আপনি ওটাকে বোধহয় কাউন্টার করে একটা কিছু একটা লিখেছেন। এইটা আসলে কাকতালীয় মিলে গেছে। ওকে, আমি কিন্তু ওনার সাথে অ্যাড অনলাইন জানিও না। আমি একটা দিয়েছি, উনি একটা দিয়েছে, এটা কাকতালীয় মিলে যেতেই পারে। এবং লাইনগুলো ওরকম মনে হচ্ছিল দুজন কাছাকাছি চলে গেছে। বাট ওনার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি কখনো। ওকে। তো আমি এই যে দেখো হাসতে হাসতে পিলো কভার বিক্রি হয়ে যাচ্ছে। এবং 71 টেলিভিশন থেকে আমার ফোন দিয়েছে, জায়েদ ভাই উনি আপনাকে একটা পিলো কভার, আপা সমীন কি নাম আমি জানি না, বললো অনেক হিউজ রেসপন্স, বিক্রি হচ্ছে। তো উনি আপনার হাতে একটা পিলো কভার হ্যান্ড ওভার করতে যাচ্ছে। তাই আমি বলেছি যে আমি এটা নিতে গেলে মনে করবে যে এটা আমি করিয়েছি, আই উইল নট ডু দ্যাট। আমার তার জন্য শুভকামনা। বলে কোনো একদিন আমি ওনার শেষ হোক, কোনো একদিন ওনার কাছ থেকে আমি একটা পিলো কভার নিব। দেখি সবাই ইনবক্সে পাঠাচ্ছে সময় আমার ছবি দাও। এরকম বোধহয় যে একটা ভিডিও পেলামও যে জায়েদ খানকে অনেক পছন্দ করে, সে হচ্ছে মেয়েটা বিয়ে করে নাই, দেখলাম বোধহয় সোশ্যাল মিডিয়াতে এরকম একটা। হ্যাঁ, ওদের একটা মেয়ে আবার একদম পায়ে হাত দিয়ে পড়ে গেছে, মাথায় হাত দিচ্ছিলাম, এটা ভাইরাল হয়েছে। তারা এত ফ্যান আমার। এবং একটা মেয়ে বলতেছে যে আপনাকে এত পছন্দ করে কেন, কি কারণ আপনার কি মনে হয়? রাশি আছে আমার, কিছু কন্যা রাশি থাকে না, কিছু রাশি, আমার কন্যা সিংহ মিক্সড। ওকে, এই কারণে এগুলো হয় মনে হয়। এবং তুমি অবাক হয়ে যাবো, আমার দেখেনি একটা মেয়ে বলতেছে আপনি খেয়েছেন? আমি বলছি ভাই তুমি এত জিজ্ঞেস করো কেন? বলে আপনি না খেলে আমি খেতে পারি না, তো আমি দেখেই নেই জীবনে। বলে আমি কালকে আপনি আবার এসএমএস রিপ্লাই করেননি, আমি না খেয়ে ঘুমিয়ে গেছি।
এটা কোনো কথা? তো বলে যে আপনি আমার ফোনে SMS করেন না কেন? আমি বলছি, তুমি উইক হয়ে যাবো এই জন্য। বলে উইক হয়ে হলাম, আমি বলছি, না তুমি কষ্ট পাবা, ডোন্ট কাম টু মি, বিকজ আমি তোমাকে বলেছি না আমি হচ্ছে আগুন, জ্বলে যাওয়া। ছবিও তো সেভাবে করা হয় না, একটা দুটো ছবি, এটাতে আসলে রুটি রুজির জায়গাতে আছে কিনা আমি ঠিক বলতে পারবো না। তারপরেও আমরা আমাদের যারা নায়ক তাদেরকে একটা বিশেষ লুকে দেখতে পছন্দ করি, যেটা খুবই এক্সপেন্সিভ, রাইট? তো এগুলো আসে কিভাবে, মানে আপনার এই এটা এটার নায়ক পাশাপাশি নায়িকাদের অনেক প্রফেশনাল পথ থাকে না, স্টেজ শো থাকে। তোমরা আমার চ্যানেলে আনছো, টাকা দিবা না? এটার কটাই বা শো যাই হোক, হ্যাঁ, স্টেজ শো থাকে না, স্টেজ শোতে তো শিল্পীদের অনেক টাকা। বিদেশে শো করতে যায় না মানুষ, এবং তার পাশাপাশি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও দেখতে হবে, তার ফ্যামিলি অবস্থা, আর্থিক অবস্থা ফ্যামিলির, তারা ভালো থাকবে। আর যারা একদমই এটার উপর ডিপেন্ডেন্ট তাদের কষ্ট হবে, তারা ভালো গাড়ি বাড়ি নিয়ে মানে আপনি চলাফেরা পুরোপুরি এটার উপর ডিপেন্ডেন্ট না। এটার উপর কখনোই আমি ডিপেন্ডেন্ট ছিলাম না। আমার তো ফ্যামিলিতে আমি গাড়ি নিয়ে তো এফডিসিতে এসেছি। আচ্ছা, আমি তো যখন নায়ক হওয়ার পরে তো আমি এফডিসিতে গাড়ি নিয়ে এসেছি, আমার ফ্যামিলি, আমি নিজের বাসায় থাকা, ছোটবেলার থেকে আমার ভালো ড্রেস, আমি টাকা জমিয়ে জমিয়ে আমি ভালো কাপড় কিনতাম, আমি ভালোভাবে চলতে পছন্দ করি। তুমি নিশ্চয়ই আমার ড্রেস দেখে আপাতত বুঝতে না পারছো। সেটা তো নায়ক হিসেবে আমরা এক্সপেক্ট করি। নায়ক হিসেবে সব নায়ক পরে না। আমি আচ্ছা। মুম্বাই থেকে ড্রেস কিনে আনি সব আচ্ছা, পছন্দের জায়গা থেকে। ওকে, তো সেটা হচ্ছে তোমার ডিপেন্ড করবে, তুমি টাকা জমি অনেক, তুমি তোমার ওয়াইফকে তুমি দেখবা অনেক সময় অনেক টাকা দাও না, একসময় তোমার ওয়াইফ তোমার একটা বড় একটা অ্যামাউন্ট দেবে, তুমি অবাক হয়ে যাবে এই টাকা কেমনে জমালো, ও তো চাকরি করে না। কিন্তু তোমার এই ক্ষুদ্র ক্ষুদ্র তোমার বাজার, তোমার বাচ্চাকে কিনতে স্কুলে, এগুলো থেকে মেয়েরা জমিয়ে জমি এগুলো করে, এটা আমার বোনকে দেখেছি। এর পরের ইলেকশনে আপনার স্ট্র্যাটেজি কি হবে, এফডিসির ইলেকশনে? সেটা ডিপেন্ডস অন সব শিল্পীদের নিয়ে। আমার আসলে এগুলো নিয়ে এখন ভাবছি না, যেটা মামলা চলছে, আর আরও পরিবেশ সামনে আছে, তার আগে জাতীয় নির্বাচন আছে, সব কিছু দেখে সব শিল্পীদের নিয়ে আসলে একটা সিদ্ধান্ত বা ধারণা করব কি হবে বা কি হবে না। মানে আপনার ব্যক্তিগত ইচ্ছা আছে বা অনিচ্ছা আছে, নাকি ওনাদের ওপিনিয়নের উপরে নির্ভর করবে? এইটা আমি আসলে তো 3বার করলাম, আর তুমি যেটা বললা, এখন দেখি যে ওটা ছেড়ে এদিকে এসে, তো তাদের ধারণা ছিল যে শিল্পী সমিতি না থাকলে জায়েদ খানের কিছুই থাকবে না, জায়েদ খানকে খুঁজেই পাওয়া যাবে না, জায়েদ খান ওটা দিয়েই বোধ হয় সাইনবোর্ড হিসেবে চলে। এখন ওনারা দেখে ওটার থেকে জায়েদ খান আরও বেশি বাধাহীন, এখন দৌরত্বহীনভাবে চলছে জায়েদ খান, সব জায়গায় আলোচনা জায়েদ। কারণ আগে তো আমি অনেক কিছু চিন্তা করতাম, আল্লাহ আমি বেশি কোথাও গেলে অন্য শিল্পী মাইন্ড করবে যে তুমি আমাদের সেক্রেটারি, তুমি একা একা যাও। এখন তো আমার ওই বাইন্ডিংসটা নাই, এখন আমি আমার জায়গায় অনুষ্ঠানে, আমার জায়গায়, আমার কাজে আমি চলে যাই। তো এখন তো সেক্ষেত্রে জায়েদ খান আর বেশি আলোচিত এখন। আপনার কো আর্টিস্টদের কথা একটু আসতে চাই, নায়িকা হিসেবে যাদেরকে পেয়েছেন, যাদের সাথে কাজ করে আপনার কমফোর্ট লেগেছে, কাদের নাম বলবেন আসলে? আমি প্রথমে শাবনূরের নাম বলবো। শি ওয়াজ মাই ড্রিম অ্যাক্ট্রেস, এবং আই হ্যাভ ডান 3 মুভিজ উইথ হার। অভিনয়, চোখ ঘুরানো, ক্যামেরার কাজ যদি বলতে হয়, আমি তার কাছ থেকে শিখেছি, ইটস ট্রুলি। এবং আমি কি বলবো এটাকে, আমি তার মতো আর্টিস্টকে সাথে কাজ করতে পেরেছি, আমি নিজে সৌভাগ্যবান। ওকে, তারপরে আমি অনেকের সাথে কাজ করেছি, তারপরে আমি পপির সাথে কাজ করেছি, ভালো কাজ করেছি। আমি ভালো ভালো আমার লাইফে ভালো ভালো অ্যাক্ট্রেস পেয়েছি। আপনি যদি বলতে, আপনি যেহেতু সমস্ত কিছু আপনি খুব ডেয়ারলি ফেস করেন, আপনি অ্যাক্ট্রেস পপির কথা আনলেন, তাকে নিয়েও এক ধরনের কন্ট্রোভার্সি তৈরি এটা হয়েছে। তো এটা তৈরি করেছিল নির্বাচনের সময়, সারা জীবন কোনো খবর না, এখন নাই কেন? আমি তোমাকে প্রশ্নটা ছুড়ে দিলাম, এখন নাই কেন পপি কোথাও? পপিকে ভুল বুঝিয়ে, তার সাথে আমার যেহেতু অনেক কাজ করেছি, তারপর একটা সময় একটা মতবিরোধ হতেই পারে। মানে পপির সাথে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না? আমাদের বন্ধুত্ব ছিল, আমরা একসঙ্গে কাজ করেছি, অনেক শো করেছি। তারপরে ধরেন যখন একটা মতের অমিল হলো, দুজন আলাদা হয়ে গেলাম, আমার প্যানেল থেকে চলে গেলেন, তখন তাকে খুঁজে বের করে, তাকে দিয়ে কোথার থেকে একটা ভিডিও এনে, গোপন লাদেনকে যেমন গোপন আস্তানে খুঁজে পাওয়া যেত, এরকম গোপন জায়গা থেকে ভিডিও এনে আমার নির্বাচন আগে এটাকে ছেড়েছে, সব মিথ্যা কথা বলে। তাই আমি বললাম যে তো আপনি ডিফেন্ড করেন এটা পরবর্তীতে? করেছি না আমি। ডিফেন্ড করাটা কিভাবে ছিল, মানে ব্যক্তিগত পর্যায়ে থেকে ছিল না প্রাতিষ্ঠানিকভাবে ছিল? প্রাতিষ্ঠানিকভাবে ছিল। আমি বলতে জানি ব্যক্তিগতভাবে, জানি শি ইজ লাইং, তো আমি জানি, আমি আমাকে তো চিনি, এত বোল্ড গলায় কথা বলতে পারি ক্যামেরার সামনে, বিকজ আই হ্যাভ অনেস্টি। এগুলো সব মিথ্যে বানানো। আমি এমন কোনো কাজ করি না যেটা নিয়ে খুব নোংরামি পর্যায়ে চলে যাবে, বিকজ আই হ্যাভ এ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আই হ্যাভ এ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এটা শিক্ষিত মানুষ কত নিচেই বা নামতে পারবে। জায়েদ ভাই, খুবই ধন্যবাদ জানাবো যে আপনি খুব ডেয়ারলি বিষয়গুলোকে ফেস করছেন, এবং অনুষ্ঠান শুরুর আগে আপনি বলেছিলেন যে এনি কাইন্ড অফ কোশ্চেনের জন্য আপনি রেডি আমি তো সব ছোট প্রশ্ন, অনেকে এসে বলে যে এটা করবা না, ওটা করবা না, এবং আমি লাইভেও, যে কোনো লাইভ অনুষ্ঠানে আমি যাই, কোশ্চেন করো আমাকে, আই ডোন্ট কেয়ার, বিকজ আমি বললাম ভেতরে অনেস্টি আছে, আমি খুব ডেয়ারলি কথা বলি, বিকজ আমি মনে করি যে যতক্ষণ আমার মধ্যে কোনো গিল্টিনেস থাকবে না, কোনো কিন্তু থাকবে না, ততক্ষণ আমি সব কিছু। আমি ডেফিনেটলি আপনার এই ব্যাপারটাকে সাধুবাদ জানাই। আমরা আরও শুনবো আপনার কাছ থেকে, তবে আরেকটা বিরতি আমাদের নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন মায়া নিবেদিত দ্য আরজে কিবরিয়া শো। ঈদের এই আয়োজনে ছোট্ট একটা বিরতির পর আমরা একটু পরেই ফিরবো।
আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন মায়া নিবেদিত দ্য আরজে কিবরিয়া শো। ঈদের এই আয়োজনে আপনারা আছেন নেক্সাস টেলিভিশনে। আমাদের এই অনুষ্ঠানটি টেলিভিশনে দেখার পাশাপাশি আপনারা দেখতে পাবেন নেক্সাস টেলিভিশনের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং আরজে কিবরিয়ার ফেসবুক পেজে। আর আজকে আমাদের সঙ্গে আছেন আপনাদের সুপরিচিত জায়েদ খান। জায়েদ ভাই, আমরা যে প্রসঙ্গে ছিলাম, নায়িকা পপিকে নিয়ে আপনার কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন আপনি খুব বোল্ডলি বিষয়টি ফেস করেছেন এবং এটার আপনি কখনোই উত্তর দিতে কোনো ধরনের কোনো হেজিটেট ফিল করেননি। আমি যদি একটু নায়িকা প্রসঙ্গে আরও আপনার কাছ থেকে ইলাবোরেটলি জানতে চাই, মানে বর্তমান সময়ে যারা কাজ করছে তাদের মধ্যে আপনি কার সাথে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন? যদি বুবলির কথা আসে, উপবিশ্বাসের কথা আসে বা নিপুণের কথা আসে। আমি তো সবার সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো বলেছি, আর এখন আমি কাউকে স্পেসিফিক্যালি বলবো না, কারণ তোমাকে বলেছি প্রথমেই যে আমি শিল্পীদের নেতা। আমাকে সবাই নেতা হিসেবেই দেখে, যে আমাদের অভিভাবক, আমাকে সবাই ওন করে। আমার যেটা এই সব কথাগুলো যদি বলতে যাই, ওরা মনে কষ্ট পাবে, আমার সাথে সম্পর্কটা দূরত্ব হবে। এইসব মানে কথাগুলো আপনি বলছি এখনো না। সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে দেখছেন? অবশ্যই, আমি তো নির্বাচিত। কেন কিন্তু আমরা দেবো না? দেখি পেপারগুলোতে সাইন তো বোধহয় নিপুণই করছে। আমি তো ওখানে যাচ্ছি না। তাহলে আপনি যাচ্ছেন না কেন? আমি যাচ্ছি না কারণ ওর সাথে গেলে ওখানে একটা হিচিং হবে, মারামারি হবে। মেয়ে মানুষের সাথে এগুলো করবো আমি? আমার ফ্যামিলি কি সেই শিক্ষা দিয়েছে? আমার ফ্যামিলি, সিনিয়ররা বলছে, সিনিয়ররা তো কেউ যাচ্ছে না। আমার প্যানেল থেকে দেখো যারা নির্বাচিত হয়েছে, আমার কিন্তু প্যানেল মোস্ট ছিল 11 জন, কেউ যাচ্ছে না। কিন্তু তাদের ইচ্ছা মতো তাদেরকে বাদ দিয়ে তারা কারাগারে নিয়ে নিচ্ছে। মানে এটা থাকে না, নিজেরা চালায় সমিতি, কি হয়েছে ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ওরকম নিজেরা করে নিচ্ছে সব কিছু। সবচেয়ে বেশি আমি তীর মারবো ইলিয়াস কাঞ্চন সাহেবের দিকে। এত সম্মানিত লোক, এই সব কিছু বলবো দোষীও নেই। আপনি তো কখনো এই ধরনের কথা বলেননি তাকে নিয়ে। বলেছি আমি। বলেছেন? হ্যাঁ, তুমি শোনোনি? আমি বলছি যে কাঞ্চন ভাইয়ের প্রতি আমার সম্মান রেখেই বলি, উনি এগুলো কেন হতে দিচ্ছে? উনি যদি স্ট্রং থাকতো এগুলো হতো? কখনোই হতো না। উনি শিল্পী সমিতির প্রধান হয়ে গেছেন ভোটে, উনি সবার। উনি বলবে যে না, যে নির্বাচিত হয়েছে সে বসবে, আর যে কোর্টের সুরা না পর্যন্ত কেউ আসবে না। হ্যাঁ। আমার এজিএস আছে, এজিএস চালাবে। সে তো নিপুণের হয়ে গেছে, নিপুণ যা বলে তাই করছে। তো এত সম্মানিত লোকের কাছ থেকে কি পেলাম? উনি আইনের কথা বলে, সড়ক নিরাপদের কথা বলে, বাস্তব জীবনে কি হলো? পুরো অন্যায়গুলোকে মেনে নিল। তুমি আমাকে আজকে কোশ্চেন করো না, জায়েদ ভাই আপনি আমার ইউনিভার্সিটি বড়, এটা আপনি এটা বলছেন, এটা করছেন, এটা অন্যায়। তুমি আমাকে একটা কোশ্চেন করে পেলে আমাকে ডিফেন্ড করো তো দেখি। না, যেটা কোর্টে চলমান আছে সে বিষয়ে তো আসলে সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। এবং সে বলতেছে জায়েদ খান এখন জাতিসংঘে যেতে হবে। মানে কাঞ্চন ভাই এটা বলতে পারে, যেখানে মাত্র লিভ টু আপিল গ্রহণ করছে, এরপর শুনানি হবে। তুমি তো ভালোই জানার কথা, শিক্ষিত ছেলে। লিভ টু আপিল মানে হচ্ছে তার আবেদনটা গ্রহণ করে, এবার শুনানি হবে, রায় হবে, তারপর রিভিউ করা যায়, অনেক সুযোগ আছে এখনো। তার আগেই বলে যে আর কোনো যাওয়ার জায়গা নেই, জাতিসংঘে যেতে হবে। এটা তার মধ্যে সিনিয়র লোকের থেকে আসে। ওনার আসাই তো দরকার ছিল না এই নির্বাচনে। উনি এটা সবার শ্রদ্ধার পাত্র ছিলেন, নিরাপদ সড়ক নিয়ে ওখানে থাকা উচিত ছিল। আমরা শুনেছি এরকম যে অনেক আপনার নারী ভক্ত আছে, তারা আপনাকে পেতে চান এবং সেজন্য তারাও বিয়ে শাদী করছেন না। এটা আসলে থাকে না, অনেক মেয়েরা পছন্দ করতেই পারে। তো সালমান শাহর জন্য আত্মহত্যা করেছেন, আমাদের বাংলা সালমান শাহর জন্য। দিব্যা ভারতী যখন, তুমি মনে হয় ইউনিভার্সিটিতে পড়াবো কিনা আমি জানি না, আমি তখন আরো ছোট, আমিও ছোট, হ্যাঁ রাইট। তো দিব্যা ভারতী যখন মারা গেল তখন বাংলাদেশও আত্মহত্যা করলো। সুশান্ত সিং ছেলেটা যখন মারা গেল কিছুদিন আগে, বলা হচ্ছে আত্মহত্যা আপনার এই লেভেলের ফ্যান আছে? মারা যাবে কিনা জানি না, বাট বিয়ে করেন এই লেভেলের ফ্যান আমার আছে এখন আমার জন্য। দে আর স্টিল ওয়েটিং ফর মি। অনেক কজন, অনেক মেয়ে, ওপেন বললাম আমি টিভি শো। আমি শুধু সম্মানের জন্য নাম বললাম না, নাহলে এরা অনেক মনে করে যে চাপাবাজি করে। আমি নামও বলে দিতে পারি, বা ঠিকানা সহ, ছবি সহ দেখে দিলাম। মানে আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে তার মানে? অবশ্যই যোগাযোগ হয়েছে, জানায় তারা এভরিবডি। দেখি আপনি কতদিন না করেন, আমরাও করবো। আপনার প্রিয় নায়ক কারা, নায়িকা কারা, দেশে বা দেশের বাইরে? আমার তো প্রিয় নায়ক সোহেল রানা ভাই, ফারুক ভাই, দুইজন। নায়কের মধ্যে ববিতা পার ভালো লাগে, সবারই ভালো লাগে সময়, ধরেন ববিতারা ভালো লাগে, তারপর কবরী আপার মিষ্টি চেহারাটা ভালো লাগে। এরপরে যদি আসলে রুবেল ভাইকে ভালো লাগে। গ্রামে যখন রুবেল ভাই সুপারস্টার, বীরপুরুষ লড়াকু, তুমি পাইছো নিশ্চয়ই, তখন আমি ওই বালির মধ্যে, গরম বালির মধ্যে হাত ঢুকাতাম, পা ফাঁকা করার চেষ্টা করতাম। মার্শাল আর্টের নতুনত্ব নিয়ে আসলো সে। মানে ইলিয়াস কোবরা, রুবেল ভাই, ডেনিস ইরাক, একটা কম্বিনেশন। তো ওই রুবেল ভাইকে তখন প্রচুর ফলো করতাম, ভালো লাগতো। এখনো বলি রুবেল ভাইকে, রুবেল ভাই তো আমাকে আপন ভাইয়ের মতো স্নেহ করে। এর পরবর্তীতে মান্না ভাইকে ভালো লাগছে অনেক। রাইট। গণমানুষের কথা বলতো, চিৎকার দিয়ে একটা নেতা, মানে মানুষ চিৎকার করে করতো যে মান্না একটা গণমানুষের নেতা, ভালো লাগতো। এরপর নায়িকা শাবনূর, এই মানুষগুলো আমার খুব পছন্দ। দীপজল ভাইয়ের সাথে আপনার কেমিস্ট্রিটা খুব ভালো, আমরা দেখেছি যে মানে অনেক মানুষের সাথে সম্পর্কের চড়াই উতরাই হয়, কিন্তু দীপজল ভাই সবসময় আপনাকে স্নেহের চোখে দেখেছেন বা আপনাকে অনেক পছন্দ করেন। এই কেমিস্ট্রিটা না একটু জানতে চাই। দীপজল ভাই তো আসলে জেলাস না, ছোট মনের না, আর ওই দ্বৈত নীতি নিয়ে চলে না, যেটা বলবো একদিকেই থাকে। এই জন্য ডিপজল ভাইকে সাথে আমার সম্পর্ক এরকম। আর উনি আমাকে আপন ছোট ভাইয়ের মতো স্নেহ করে, ওন করে রিয়েলি। এত বছর ওনাকে সাথে আমার সম্পর্ক নষ্ট করার জন্য অনেকে চেষ্টা করেছে, বাট হি অলওয়েজ কনসিডার্ড মি অ্যাজ হিজ ইয়াঙ্গার ব্রাদার, অ্যান্ড আই রেসপেক্ট হিম অ্যাজ মাই এল্ডার ব্রাদার। আমি তাকে অনেক পছন্দ করি। সবচেয়ে তোমাকে যে কথা বললাম, একটা মানুষের সাথে তোমার সম্পর্ক তখনই থাকবে না যখন স্যার দ্বৈত নীতি থাকবে। সিনেমার ম্যাক্সিমাম মানুষ
দ্বৈত নীতি। রাতে তোমার যেটা বললো, সকালে তার পুরোই উল্টো, চেঞ্জ হয়ে যায়। বললো কিবরিয়ার সাথে আমি নাই, সকালে দেখা যাবে তোমার অফিসে নাস্তা করতেছে। যে ফ্যান্টাসি নিয়ে আপনি ওই সিনেমার গেটে দাঁড়াইতেন, সেই ফ্যান্টাসিটা কি এখনো আছে? দ্যাট ইজ দ্য অ্যান্সার, যেটা আমি পুরো 1 ঘন্টা ধরে আপনাকে এই জায়গাটা না, নিয়ে এটা তো আমি আনসার কি, তুমি তুমি বললে, প্রথম বললেই বলে দিতাম, এত কষ্ট দরকার ছিল না। ফ্যান্টাসির জগতে একটা মানুষ থাকে, তুমি যখন কাউকে অনেক বেশি পছন্দ করবা, স্বপ্নের মনে হবে, তুমি তাকে কাছে গিয়ে খুব কিছুদিন মিশলে তোমার সেই আকর্ষণ নষ্ট হয়ে যাবে। তাহলে আমি আপনাকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। ধরেন আপনি যেই ভালোবাসা নিয়ে সিনেমা হলে গেছেন, একই ছবি 8 বার করে দেখেছেন, নায়ক হওয়ার ট্রাই করেছেন, সেই ভালোবাসা নিয়ে আপনি এফডিসির গেটে দাঁড়িয়েছেন এবং তারপরে রেজাল্ট আপনি জানেন যে আপনি কি আবারও সেই একই কাজটাই করবেন? আবারও সেই আমি সিনেমাতে যদি আবার জন্মে, আমি জায়েদ খান হয়ে জন্মাতে চাই। ট্রুলি আই এম এনজয় মাই লাইফ, আই এম হ্যাপি হিয়ার। কিছু মানুষ আমাকে খারাপ জানবে পৃথিবীতে, এটা নিয়ম। হিংসা তো আসলে আমাদের তুমি এটা বুঝো না জাতিগত কেন? সমস্যা। আমি জি। বলেছি আমাকে মেয়েরা পছন্দ করে, সেজন্য খুঁজে বের করছে, এটা আমার একটা ইরোটোমনিয়ার রোগ। হ্যাঁ, রাইট, এই জায়গাটায় আমি আসছি। তুমি বলার আগে তুমি বলে দিয়ে এগুলা, Right. আমি সুস্থ মানুষ। তো তুমি আমার সাথে এতক্ষণ যে কথা বললা, তোমার কি I really enjoyed. না না, খুব ভালো লাগছে তুমি আমার আজ ভাই হিসাবে না, তুমি আজ আর যারা অনেক কিছু জানে, মানুষ অনেক কিছু বের করে, তুমি আগে বলো যে জায়েদ ভাই, আপনার আমার এই কথাগুলো অসংলগ্ন মনে হয়েছে, না, আমার না, মনে না। হয়েছে আপনি You're truly gentleman. আমি 1 ঘন্টায় এই জিনিসটা ফিল পেয়েছি। যারা আমার সাথে কথা বলছে, দে এভরিবডি মানে কনফেস দ্যাট আই এম দ্য ট্রুলি জেন্টলম্যান। তো এই যে ইরোটোমিনিয়া বললো বা এই জিনিসগুলো নিয়ে মানে করলো- দেখো, এবং আমার ছবি দিয়ে নিচে লিখছে, কিছু মনে করবেন না, আসলে উনি ইরোটোমিনিয়া রোগে ভুগছে। তারপরেই কিন্তু আমি মেয়েদের মধ্যে গেলাম, একটা অনুষ্ঠান তুমি দেখছো, 1-150 মেয়েরা ডাইরেক্ট টিভিতে বলতেছে যে ওনার প্রতি ক্রাশ খাওয়ার আসলেই কারণ আছে, উনি দেখার মতো, মানে উনি ওনার বিহেভ। এবং একটা নায়িকা বলতেছে যে জায়েদ ভাই যারা যা কথা দেয় সেটা রাখে, যে একবার তাকে বোন বলে বোনই রাখে। জায়েদ ভাই কার কাছে কেমন জানি না, আমার কাছে জায়েদ খান সেরা। এরপরে লাগে একটা নায়িকা যদি বলে ওপেন, কালকে মিষ্টি জান্নাত নায়িকা বলতেছে ওর ফোন দিলে আমার মা বলে চোখ বন্ধ করে জায়েদের সাথে যাও। একটা নায়িকা, প্রতিষ্ঠিত নায়িকা বলছে, মানে সবাই যাকে চেনে, সিনেমা করে। তো একটা শিল্পীর জীবনে আর কি পাওয়া বলো? আমার জীব, তুমি যেটা বলো ডিপ জল, আমাকে উন করে, আমার হাত ছেড়ে কখনো যায় না। আমার বলে তুই খারাপ পোলা হইলে তোরা রাখতাম না, ওই ভাষায় কথা বলে, তুই ভালো দেখে তোর লাগে আছি। বাবা মা কতটুকু হ্যাপি ছিলেন আপনার এই সমস্ত কিছু নিয়ে? বাবা মা তো কখনোই চায়নি এই লাইনে আসি। আমার বাবা সবসময় বলতেন নামাজ নামাজ নামাজ। এবং কিবরিয়া, তুমি আমার আরেকটা জিনিস অ্যাপ্রিশিয়েট করতে পারো, নিজেরটা নিজের বলতে হয়। নিজের ঢোল নিজে না পিটালে অন্যের হাতে দিলে ফাটায় দেয়। আমি এই লাইনে থেকে আজ পর্যন্ত সিগারেট খাই নাই, মদ খাই না, জুয়া খেলি না। এটা আমার একটা বড় গুণ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাবা মারা যাওয়ার পর থেকে এটা 5 ওয়াক্ত পড়ি, আমি সব ফজর পড়ে ঘুমাই। তো এটা হচ্ছে বলার জন্য বলা না, আমি বুঝাতে চাই যে সব মানুষ দূর থেকে খারাপ মনে হলে সে মানুষ খারাপ না। বাবা মা প্রথম পছন্দ করতেন না, কি লাইনে গেছে, মদ খেয়ে পড়ে থাকবে, এখনো জীবন আছে, মরলে পরে আল্লাহ আমাদেরকে গুনাহ দিবে, যে এটা কি দিয়ে আসছো, পারলাম না। আব্বা মক্কা শরীফ গিয়ে আল্লাহর ঘরের সামনে বলছে, আল্লাহর এই লাইন থেকে ফিরে আনো। পরে আল্লাহর আব্বার পা ধরে কাঁদছি, আব্বা তুমি এটা করো না, তোমার ওই অভিশাপ লেগে গেলে আমার এই লাইন থেকে আল্লাহ নিয়ে যাবে, তুমি আবার উল্টা দোয়া করে দাও, আল্লাহর ভালো রাখো, আমি যেন খারাপ যেন না করে কিছু। আব্বা সেটা করতে বাধ্য হয়েছে, তার ছেলের ভালোবাসে। তো শেষ সময় যখন দেখছে, শেষ সময় বলতে কি, পরে যখন আমার একটা অবস্থান অনেক বড় হলো, এই নির্বাচিত হলো, মানুষের তো ভালোবাসা। আম্মা পিরোজপুরে যখন থাকতো, গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতো, মানুষ দেখতে বাসার সামনে যেত, এটা জায়েদ খানের বাসা, মানুষ আমার বাসার সামনে ভিড় করতো দেখার জন্য। তো সেটা তারা এনজয় করছে। আব্বা বাজারে গেলে এই না জায়েদ খানের বাবা যাচ্ছে, আব্বা জিনিসগুলো ছেলের এই অবস্থানকে খুব এনজয় করতো। আমি আমার জায়গা থেকে বলতে পারি জায়েদ ভাই, আপনার সাথে আমার বসার শখ ছিল। প্রথমত আপনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, সেই জন্য। আর দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়াতে যারা বিভিন্নভাবে আলোচিত হন, সমালোচিত হন, এগুলোকে কীভাবে হ্যান্ডেল করে সেগুলো থেকে আমিও প্রতিনিয়ত শিখি। তো সেই জায়গাটা থেকেও আমি বলতে পারি যে 1টা ঘন্টা আপনার সঙ্গে আমার খুব চমৎকার সময় কেটেছে। আমি আপনার জন্য মন থেকে চাইবো যে আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর হোক, ভালো হোক, যেটাতে আপনি খুব ভালো পারেন সাংগঠনিক নেতা হিসেবে, গণমানুষের জন্য কাজ করেন। রিজিকের তো একটা ব্যথা আছে, আল্লাহ যেখানে রিজিকটা আমার লিখেছে। আমি মনে করি কিবরি আমার বাবা মা আমাকে 2 হাত তুলে দোয়া করে গেছেন, কখনো কষ্ট দেয়নি। এবং যার সাথে, যে ছেলের সাথে তার বাবা মার দোয়া থাকে, তাকে কেউ আটকাতে পারে না। রাইট। আর যদি সাথে তোমার আল্লাহর রহমত থাকে, আর তুমি অন্যায় না করো, মানুষের ক্ষতি না করো। আমাকে আরও প্রশ্ন করে যাবে, আপনি দিন দিন সুন্দর হচ্ছেন, কি রহস্য কি বলে? আমরা অপরের খারাপ চিন্তা থেকে দূরে থাকো, অপরের ক্ষতির থেকে দূরে থাকো, নিজের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা আনো, এক্সারসাইজ করো, ভালো ভালো খাওয়া দাওয়া করো, দেখবে তোমাকে আল্লাহ তাআলা সুন্দর রাখছে। সুন্দর করে আছে, বিউটিফুল। আমরা এই জায়গাটা থেকে শেষ করতে চাই। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ কিবরিয়া। দর্শক, অসাধারণ একটি আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আমরা এতক্ষণ ছিলাম। আপনারা ছিলেন দ্য আরজি কিবরিয়া শোতে, মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন নেক্সাস টেলিভিশনের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং একই সাথে আরজি কিবরিয়ার ফেসবুক পেজে। আজকের মতো এ পর্যন্তই। ঈদ মোবারক।